নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমি জয় চৌধুরী। এই মুহূর্তে আমরা রয়েছি কোন্নগরে উত্তরপাড়া কেন্দ্রে নির্দল প্রার্থী আচ্ছেলাল যাদবের সঙ্গে। আচ্ছেলাল যাদব এই এলাকার অত্যন্ত পরিচিত মুখ, সমাজসেবী। একটা সময় তৃণমূল কংগ্রেসের অত্যন্ত পরিচিত এবং দাপুটের নেতা ছিলেন, কিন্তু কোনো একটা কারণে আজকে তিনি গত কয়েক বছর থেকেই দলের সঙ্গে সরাসরি সংযোগ ছিল না। তিনি চিঠি পাঠিয়ে অব্যাহতি চেয়েছিলেন এবং শেষ পর্যন্ত উত্তরপাড়ার এই যে মেগা ইলেকশন, এবারে অ্যাসেম্বলি ইলেকশন, এখানে এতদিন উত্তরপাড়ায় অতিথি শিল্পীরা যাতায়াত করতেন, কিন্তু এবার রাজনৈতিক নেতা নেত্রীরা এখান থেকে লড়ছেন। সিপিএমের মীনাক্ষী মুখার্জি আছেন, স্থানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষান্ন, তিনি আইনজীবী। হয়তো টিকিট পাওয়ার আগে তাকে সেইভাবে সক্রিয়ভাবে রাজনীতি করতে দেখা যায়নি, কিন্তু রাজনৈতিক পরিবারের ছেলে। এবং একজন অরাজনৈতিক এসে গেছেন দীপাঞ্জন চক্রবর্তী, তিনি সেনা অফিসার, তিনি অনেক দূরে থাকেন উত্তরপাড়া থেকে, কিন্তু তার মধ্যে এই আচ্ছেলাল যাদবের নির্দল হিসেবে নাটকীয়ভাবে দাঁড়িয়ে বাড়া একটা অন্য মাত্রা দিয়েছে। আমি প্রথমেই আচ্ছেলাল দার কাছে জানতে চাইব, আচ্ছেলাল দা, আপনি হঠাৎ নির্দল হিসেবে দাঁড়ালেন কেন, কবে এই সিদ্ধান্ত নিলেন? আপনার দর্শককে আমি আমার প্রণাম জানাই। কোনো নির্ণয় কিন্তু ভেবে চিন্তে করে কমই হয়। নির্ণয় যেটা আপনার সাফল্য নির্ণয় সবসময় থাকবে, ওটা একটা হঠাৎই হয়। আপনি দেখবেন ভাবতে ভাবতে আছেন যে আমি এইটা করবো ওইটা করবো, এটা কিন্তু কখনো হয় না। হঠাৎ করে কোনো নির্ণয় হয়ে যায় আর আপনি সাফল্য পেয়ে যান। এরকমই ছিল যে আমার মনে হলো যে উত্তরপাড়া বিধানসভার সঙ্গে রাজনৈতিক দলগুলো হয়তো কোনো রকম ছলনা করছে দীর্ঘ কয়েক বছর ধরে। প্রত্যেকটি রাজনৈতিক একটি নয় করছে, তার প্রতিবাদই আমি ভাবলাম যে প্রতিবাদ তো জানানোর সবার অধিকার আছে। আর এখানকার প্রত্যেকটি রাজনৈতিক দল, এখানকার যারা রাজনৈতিক কর্মী আছে, তাদেরকে বন্ধুয়া মজদুর হিসাবে ইউটিলাইজ করে, তাদেরকে প্রয়োগ করছে। বিগত বছর ধরেই আপনি শাসক দল বলতে পারেন, বিরোধী দল বলতে পারেন, বলারটা আর ভাবারটা আপনার কাছে নিশ্চিতভাবে তথ্য হবে। তো সেইটাকে দেখেই যে ভাই কোথাও না কোথাও somebody has to stand to protest, আমি চেষ্টা করেছি প্রোটেস্ট করা। এবারে উত্তরপাড়ার মানুষ নিজের জন্য ভাববে যে তাদেরকে কি করতে হবে। তারা ওই আলমারি থেকে বার হওয়া অলংকার, যেটা কখনো কখনো দেখবেন কোনো কোনো অনুষ্ঠানে পরে লোকেরা দেখায় যে আমার কাছে এই সোনা আছে, এই গহনা আছে, এই রকম প্রার্থীগুলোকে দেবে, বা সবসময় পড়ার কাপড়টা যেটা আছে সেটাকে দেবে। সেটা জনগণকে ঠিক করতে হবে, উত্তরপাড়ার মানুষকে ঠিক করতে হবে। আপনি এই যে নির্দল হিসেবে দাঁড়ানোর আগে আমি দেখেছিলাম যে দিলীপ ঘোষ এবং অর্জুন সিং, এদের সাথে আপনার তো দেখা গেছে, ওনারা আপনার কাছে এসেছেন। একটা সময় বিজেপির হয়ে দাঁড়ানোর একটা ব্যাপার ছিল কি? মুশকিলটা কোথায় আছে যে দেখুন, আপনি যেরকম আমার কাছে এসেছেন, নিশ্চিতভাবে আপনি আমার আত্মীয়ও নন, আমিও আপনার আত্মীয় নন। মন মেলে বলে আপনি আমার কাছে এসেছেন, আমারও মন মিলে বলে আপনার সঙ্গে কথা বলছি। তাদের সঙ্গে আমার ব্যক্তিগত রিলেশন আছে, ন্যাচারালি ব্যক্তিগত রিলেশন থাকলে মানুষ মানুষের কাছে যায়। আর আমি এইরকম তো কোনো অপরাধ করিনি যে অর্জুন সিং আমার বাড়িতে আসবে না, বা দিলীপ ঘোষের কোনো অনুষ্ঠানে আমার সঙ্গে থাকবে না, কি ওই কোনো এইরকম সুন্দর অনুষ্ঠান আছে যেখানে আমিও আমন্ত্রিত আছি আর আপনিও আছেন, সেটা আপনি থাকবেন না, এটা হয় না। বিজেপি নিশ্চিতভাবে আজকে সারা ভারতের মধ্যে সবচেয়ে প্রতিষ্ঠিত দল, বহু প্রদেশে তারা ক্ষমতায় আছে, এখানেও তারা ভাবছে যে ক্ষমতা থাকবে। কে ক্ষমতা থাকবে ওইটাতে আমি যাওয়ার আমার কোনো কারণ নেই। আমার কারণটা শুধুমাত্র এটা ছিল যে উত্তরপাড়ার রাজনৈতিক কর্মীদের যেরকম অবহেলা হয়েছে, যেরকম অপমান হয়েছে, ঠিক উত্তরপাড়ার মানুষের ওই রকমই কিন্তু অপমান হচ্ছে। কীভাবে? যে প্রার্থীগুলো নির্বাচিত হয়ে দিনের পর দিন আসেন আর যে পরিষেবাটা সাধারণ মানুষকে দেয়া দরকার সেটা দেন না, এটা সবচেয়ে বড় অপমান এখানকার মানুষের জন্য। তার প্রতিবাদেই মাঠে নামা। এবারে উত্তরপাড়ার মতদাতারা ঠিক করবে যে তারা কাকে পছন্দ করবে।
বাজারে গেলে বিভিন্ন রকম সবজি থাকে, আপনার পছন্দের সবজিটাই কিন্তু আপনি নেন। এই যে খুব চকচকে থাকলো কি খুব খারাপ থাকলো সেটা আপনি দেখেন না, আপনার শরীরের সঙ্গে কোনটা স্যুট করবে শুধু সেটাই দেখেন। বিজেপি একটু দেরি করেছে, কিন্তু সিপিএম তো মীনাক্ষী মুখার্জিকে এখানে অনেক আগেই ঘোষণা করে দিয়েছিল, এবং শীর্ষান্নকে দাঁড় করানোর ক্ষেত্রেও আজ 2 সপ্তাহ আগে। কিন্তু আপনার হাতে সময় খুব কম, এফেক্টিভলি আপনি হয়তো 15-16 দিন সময় পাবেন নির্বাচনের আগে। সময়টা কি কম নয়? এবং এই স্বল্প পরিসরে প্রচারে আমি একা প্রচার করতে যাই তাহলে 365 দিন লাগবে পুরো উত্তরপাড়াতে ঘুরে ঘুরে ডোর টু ডোর দেওয়া। হ্যাঁ, একা প্রচার করলে তার হবে না, কিন্তু আমার জন্য ধরুন হালদিরাম ভুজিয়াটা তো আপনি দেখেছেন, একটা হালদিরাম ভুজিয়া সারা ভারতে কত আউটলেট আছে বুঝে নিতে। আছিলালের আউটলেট এই উত্তরপাড়া বিধানসভার মানে অনেকটাই আছে, ভাবার কোনো কারণ নেই। আপনি পাড়া বৈঠকের কথা আগে শুনছিলাম। হ্যাঁ, নিশ্চিতভাবে পাড়া বৈঠক তো করা উচিত। আমাকে পাড়ার লোকেরাই যদি না ছিল, লোকেরা আমার পাড়া আমার সমাধান যদি চালাতে পারে, তো আমার পাড়া বৈঠক করতে কোথায় অসুবিধা? আচ্ছা, না এসআইআর নিয়ে আপনার কি বক্তব্য? দেখুন, এসআইআরটা তো এখন আর বিষয় থেকে যায়নি, কারণ আছে যে এসআইআর সারা ভারতে বহু রাজ্যের মধ্যে হয়েছে, সাকসেসফুলি হয়েছে। আমাদের রাজ্যের মধ্যে এটা নিয়ে একটু হয়েছে, বেশি হয়েছে, সেটা একটা আলাদা বিষয়। হয়েছে হলে যে সমস্যার সমাধান হয়ে যাবে এটা না, পদ্ধতি দিয়ে কাজ করলে সব সমস্যারই সমাধান হয়। আজকে কিছু লোক ডিলিশন হয়েছে, এডুকেশনে আছে, সম্মানীয় জজ মহাশয়রা যারা আছেন, জুডিশিয়াল পার্সোনালিটি যারা আছেন, তারা এটাকে দেখছেন। আশা করি যে এটা খুবই শীঘ্রই সফল হবে। মানুষের নাম বাদ দেওয়াটাকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খাওয়ার সঙ্গে তুলনা করেছিলেন। বললেন যে আমরা লাঞ্চে 30 লাখ খেয়েছি, বিকেলের টিফিনে আরো 15 লাখ খাবো, রাতের ডিনারে আরো 17 লাখ খাবো। এইভাবে বলাটা কি উচিত হয়েছে? এবং তারা খুব উল্লসিত 91 লাখ লোকের নাম বাদ গেছে বলে। এর এফেক্ট কি সত্যি বিজেপি পাবে? এসআইআর এর এই 91 লাখ ভোট নাম বাদ যাওয়াটা একজন প্রাজ্ঞ রাজনৈতিক নেতা হিসেবে এটা কি তৃণমূলের সেটব্যাক হতে চলেছে? আমি আপনাকে বলি যে একদম হাত জোর করে বলি যে শুভেন্দু অধিকারী বা অন্য যারা বড় লিডার আছে, তাদের নিয়ে আমার আলোচনা করা, কথা বলাটা আমার অধিকারের মধ্যে পড়েও না, আমার অত জ্ঞানও নেই যে আমি এটা দেখব। কিন্তু একটা জিনিস আপনাকে আমি বলতেই পারি যে নাম কাটা যদি ভুলভাবে কাটা হয়েছে, তো নিশ্চিতভাবে ওইটা ভুল আছে। কিন্তু এই নামগুলো দেখুন, আমরা তো জীবন্ত উদাহরণ জানি যে বহু লোক বিহার উত্তরপ্রদেশ থেকে ছিল, যাদের ভোটের নামে ওখানে চলে এসছে, ন্যাচারালি তাদের নাম কেটেছে। যারা এখানে ফর্ম নেয়নি এটা কেটেছে। হিন্দুভাষী কিছু মানুষ কেটেছে, কিছু মৃত ভোটারের নাম ছিল। হ্যাঁ, এইগুলো ছিল দীর্ঘদিন ধরে শিফটিং ভোটার ছিল, শিফটিং আছে বলে এটা কেটেছে। এই যে সব কটা যে ভুল কাটা হয়েছে না, এটাও মানার কোনো কারণ নেই। এবারে ধরুন আমি আনন্দ পেতেই পারি, ধরুন আপনার বাড়িতে কোনো লোক একটা পাথর মেরে দিল, তাতে আমি হাসতেই পারি যে চলো তোমার বাড়িতে তো একটা লোক পাথর মারে, এই পাথরটা আজকে আপনার বাড়িতে করছে, কালকে আমার বাড়িতে করবে না, এরকম কোনো বিষয় নেই। তো আমি ওই হাস্যকর কোনো কথা বলে কাউকে ছোটও করতে পারবো না, কাউকে বড়ও করতে পারবো না। আমি জানি যে যতটুকু আমার চিন্তাধারা আছে তার বাইরে আমার যাওয়াটাই অন্যায়। আচ্ছা দাদা, আপনার কাছে কর্মীর অভাব নেই, 291টা বুথ আছে, সব জায়গায় কি আপনি এজেন্ট দেবেন, বা এই ব্যাপারে আপনার কি স্ট্র্যাটেজি? একদম এই মুহূর্তে নিশ্চিতভাবে আমি আপনাকে এটা, যেহেতু আমি প্রচার এখন শুরুও করতে পারিনি, প্রচার শুরু করাটাও আমার মনে হচ্ছে যে আমি 13 তারিখের আগে হয়তো করতে পারবো না, কেন সিম্বল অ্যালটমেন্ট না হওয়া অবধি আমি মানুষের কাছে নির্দল প্রার্থী বলে দিয়ে আমি মানুষকে বিরক্ত। কিন্তু তার আগে আমি পাড়া বৈঠকগুলো করবো, নিশ্চিতভাবে যে সিম্বলটা আমি পাবো, যতক্ষণ আমি সিম্বল পাচ্ছি না ততক্ষণ আমি মানুষ কাছে কী নিয়ে যাবো। হ্যাঁ, ন্যাচারালি এটা একটা আমার কাছে অসুবিধা আছে, কিন্তু তারপরেও যে 14 দিন আছে সে 14 দিনের মধ্যে উত্তরপাড়া কোনো গলি বাকি থাকবে না। আচ্ছা দাদা, কি সিম্বল হতে চলেছে মানে আপনাকে? না, এটা ইলেকশন কমিশনার ঠিক করবে, ইলেকশন কমিশন ঠিক করবে যে তারা কি সিম্বল অ্যাডপ্ট করে। চয়েস আমার থাকে, আমার চয়েস থাকলেও এই মুহূর্তে যতক্ষণ ওইটা অ্যালট হয়ে যাচ্ছে না, আমার গোড়াটা একটু বেইমানি হবে।
আর আমি সাধারণত বাই ক্যারেক্টার বেমানি করি না বা লোককে ভাবতে দিই না। দিলীপ যাদব আপনার তো ভাই, ছোট ভাই, তিনি উত্তরপাড়ার চেয়ারম্যান, পুরসভার চেয়ারম্যান। দিলীপ দা বা তৃণমূলের অন্য জেলা নেতৃত্ব বা কলকাতার শীর্ষ নেতৃত্ব, যেহেতু আপনি ওই ঘরানারই লোক ছিলেন, কোনো ফোন কল পেয়েছেন সরে না, দাঁড়ানোর? আমাকে ফোন করার কোনো জায়গায় নেই কারো কাছে। আমাকে ফোন করে এই ব্যাপারে কথা বলারও কোনো কারো কাছে জায়গা নেই। কারণ আছে যে এটা তো ধরুন আমি এই দল থেকে, যার আপনি ইঙ্গিত দিলেন যেই দলে আমার ভাই রাজনীতি করে, দেখুন এক বাড়িতে দুটো লোক থাকতে পারে, দুজনের আদর্শ নীতি আলাদা হতেই পারে। হয়তো আজ চলতে চলতে আপনি আমাকে দাদা বলছেন, আমি আপনাকে দাদা বলছি, কালকে আপনাকে নাও বলতে পারি। তো এইরকম বিষয় থাকে, এইটাতে ভাবার কোনো কারণ নেই। সিদ্ধান্ত নিজের নিজের মানুষের ইন্ডিভিজুয়াল হয়। উনি একটা দলের সঙ্গে যুক্ত আছেন, উনি ওনার দলের কাজ করবেন। আমার মনে হয়েছে যে উত্তরপাড়ার সর্বসাধারণ মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে বেইমানি হচ্ছে, তার প্রতিবাদে আমি প্রতিষ্ঠা করছি। গত 28 ঘন্টায় কোনো কথা হলো দিলীপ বাবুর সাথে? না, আমার সঙ্গে কেন কথা হবে? আমার সঙ্গে কথা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি বললাম যে দিনের শেষে ও আমার বাবার মায়ের মেজ সন্তান, ও আমার কাছে ভাইই থাকবে, কিন্তু রাজনৈতিকভাবে নিশ্চিতভাবে তার মতাদর্শন আলাদা, আমার মতাদর্শন। না, তা না, দেখুন ঘরের মধ্যে তো বিভিন্ন রকম বিষয় থাকে, পেট নেম তো বাড়িতে থাকে সব। ওভারঅল একটা আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে বাংলা, কি হতে চলেছে 4 তারিখ? আপনাকে 4 তারিখ অবধি নিশ্চিতভাবে ওয়েট করতে হবে। আপনি পার্সেন্টেজ 100ই হয়, কেউ 200, কেউ 400, কেউ 600 বলছে, কেউ 800 বলছে, কেউ 1000%ও বলছে। পার্সেন্টেজ কিন্তু 100%ই হয়, এর বাইরে হবে না। আর ওই পার্সেন্টেজ 82 থেকে 83%-এর উপরে ভোট হবে না। ওই ভোটের উপরে আপনি 100%-এর উপরে তো যাবেন না। তো আপনার এত নাম বাদ যাওয়ার পরও পোলিংটা বলছেন 82-83%। এর বাইরে আমার মনে হয় না যে যাবে। এটা আমাদের অ্যাভারেজ বাংলায় আমরা দেখি, বিশেষ করে গ্রামাঞ্চলে অনেকটা উৎসবের মতো, এবং বেলা পর্যন্ত এর বাইরে আমার মনে হয় ক্ষেত মজুররা বেলার পরে বিকেলের দিকে ভোট দিতে আসে। দেখুন, পরিবেশ তো নিশ্চিত রূপে পশ্চিমবাংলার যে সামাজিক পরিবেশ ছিল কোনো কারণে আতঙ্কের মধ্যে আছে। কেন্দ্রীয় সরকার যেভাবে ডিসিশন নিয়েছে, ইলেকশন কমিশন যেভাবে ডিসিশন নিয়েছে, ফেয়ার ইলেকশন হবে, এটা আশা করা যায়। ফেয়ার ইলেকশন হলে অনেক লোক রাজনীতি করা ছেড়ে দেবে, আর অনেক লোক রাজনীতিতে অনেক দূরে দিয়ে দেবে। ফেয়ার ইলেকশন আপাতত নির্বাচন কমিশনারের ভূমিকা সত্যি খুব অর্থবহ, কিন্তু শেষ 48 ঘন্টা 24 ঘন্টায় অনেক অঙ্ক বদলে যায়। যারা পোলিং পার্টি, যারা আসেন আগের দিন সন্ধ্যাবেলা, কালকে ভোট আজকে আসেন, তারা এসে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে পড়ে যান, অনেক সময় মানসিক নির্যাতনের মধ্যেও তারা পড়ে যান। এই জায়গাটায় প্রতিরোধ করার ক্ষেত্রে আপনি কি ভাবছেন? দেখুন, এবারে তো নিশ্চিতভাবে এইভাবে কোনো জিনিস দেখা যাচ্ছে না। বহু ইলেকশন থেকে রিলেটেড লোক অনেক দিন আগে থেকে এখানে আছেন, যারা সুরক্ষা প্রদান করবে তারাও অনেকজন এসছে। তো এইটা নিয়ে খুব চিন্তা করার কোনো কারণ নেই। না, সে 2.5 লোক তো আগেও এসেছে, এবার 2.5 লোক আসছে। ওই ইলেকশনের আগের দিনটা দেখুন, আপনি যে কোনো সময় বেমান হয়ে যেতে পারেন। এই ধরুন আপনি আর আমি দুজন একসঙ্গে কথা বলছি, 1 মিনিট পরে আপনি যে মারা যাবেন নাকি আমি যে মারা যাবো না, এর তো কোনো গ্যারান্টি নেই। তো মানুষ পড়ার জন্য যে কোনো সময় পড়তে পারে। আপনাকে দেখতে হবে যে ঈশ্বর বলে কোনো একটি কথা আছে, তারপরে বিশ্বাস রাখতে হবে। আর ভারতের সংবিধানের উপরে নিশ্চিতভাবে আপনাকে বিশ্বাস রাখতে হবে। আপনাকে গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস রেখেই এগোতে হবে। আপনি যখন ঈশ্বরের কথা বললেন, আপনার আরাধ্য দেবতা কোন? দেখুন, আমার আরাধ্য দেবতা নিশ্চিতভাবে আমার মা বাবা। ওর বাইরে আমি কোনো দেবী দেবতাকে দেখিও না, আর দেখা আমি প্রয়োজনও মনে করি না। তার মানে আমি নাস্তিক আছি তা না। একটা শক্তি, অদৃশ্য শক্তি পেছন থেকে আছে, যে আপনাকে উদ্বুদ্ধ করে যে আপনাকে এই কাজগুলো করতে হবে। কিন্তু আপনার যদি দেবতা থাকে, আমার যতটুকু মানা, সে আপনার মা বাবার বাইরে কেউ না। আমি যদি বলি যে 3 জন প্রার্থী সম্পর্কে আপনাকে 30 সেকেন্ড সময় দেওয়া হলো, কার মীনাক্ষী সম্পর্কে কি বলবেন? আমি আপনাকে বলি যে যারাই প্রার্থী আছে নিশ্চিতভাবে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আছে। আপনি দীপাঞ্জন বাবুকে বললেন যে উনি
এনএসজি কমান্ডো থেকে নিশ্চিতভাবে বহুদিন ধরে উনিও পলিটিক্সের মধ্যে লিপ্ত আছেন বলেই একটা ভারতীয় জনতা পার্টির মতন একটা দল, বিশ্বের সর্ববৃহত্তম দল, তাকে মনোনীত করছে। তো এইভাবে বলাটা ঠিক হবে না যে তাদের ব্যাপারে কি আছে না আছে। প্রত্যেকটি মানুষ নিজের নিজের ওয়েট নিয়ে মানুষের কাছে যায়। এটা মানুষ ঠিক করবে যে কে ওয়েটি, কে হেভি ওয়েটি, কে ফ্লপ। শেষ পর্যন্ত কি হবে? ঘরের ছেলে দিলীপ যাদব একটা বড় ভূমিকা নেবেন উত্তরপাড়ার আমি উত্তর দিলীপ যাদব উত্তরপত্রে। উনি ওনার দলের জন্য কাজ করবেন, উনি করছেন। এটা তো নয় যে উনি করছেন না, নিশ্চিতভাবে করছেন, আর ওনার করারও। ঘরের ছেলে তো আপনিও। না না, ঘরের ছেলে আমি থাকলে এবার তো মানুষকে বুঝতে হবে। আমি 1969 সালে এই পশ্চিমবাংলা থেকে, বিহার থেকে এসেছিলাম। হ্যাঁ। আমার বাবা 1950 সালে বিহার থেকে এই পশ্চিমবাংলা এসেছিল। আজ অবধি আমার টাইটেল তো যাদব আছে বলে লোকেরা বিহারি বলে ইয়ে করে। তো আমি বলি যে বিহারি বলাতে আমার কোনো অপমান নেই। 6 বছর বয়সে না, না, এসেছিলেন আমার যতদূর আমি মনে আছে। আমি আমার কোনো অপমান নেই, কিন্তু নেপালি বাঙালি হতে পারে, সাঁওতালি বাঙালি হতে পারে, কামতা বাঙালি হতে পারে, তাহলে হিন্দি ভাষী বাঙালি কি হতে পারে না? আমার প্রশ্নের জবাব খুব কম লোকই দিতে পারবে। এর জন্য তো ঠিক আছে, এই ভগবান আমাদেরকে মুখ দিয়েছে, আমরা বিভিন্ন রকম আপনার কথা বেড়ে বলতে ওঠা পারি। সবকিছুই তো এই বাংলার জল হাওয়াতে। 6 বছর বয়স থেকে। হ্যাঁ, নিশ্চিতভাবে আমি যা আছি আজকে বাংলারই পুরোটা। বাংলারই চল।